we have decided to inflict her with only one sentence, that is sentence of death. যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নিজামীর মতো হবে। আমি আজকে বলে দিলাম, আমার নাম করে আপনি রেকর্ড করে রাখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ বাংলাদেশে ফের এখন পরিস্থিতি উত্তাল। বাংলাদেশে এই মুহূর্তে ফের কট্টরপন্থীরা ভারতের বিরুদ্ধে লাফালাফি শুরু করেছে। কেননা বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্ট, মানে যার কিনা আনুষ্ঠানিক নাম হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট, সেই কোর্ট শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে। আর সেই ফাঁসির আদেশের পরেই ইউনূস সরকারের কট্টরপন্থী সমর্থকরা ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে হাজির হয়েছে এই বলে যে হাসিনা কিংবা বঙ্গবন্ধুর যতটুকু স্মৃতিসৌধ আছে, যতটুকু বাড়ির অংশবশেষ বাকি রয়েছে, সেই অংশবশেষকে যাতে ভেঙে ফেলা যায়। আর সেখানে গিয়ে তারা স্লোগান দিচ্ছে যে ভারতের নাকি কোনো অস্তিত্বই বাংলাদেশে তারা রাখতে দেবে না, থাকতে দেবে না। এরকমই হুঙ্কার হুঁশিয়ার দিতে দেখা গেছে ইউনূসপন্থী, জামাতপন্থী, কট্টরপন্থীদের। তবে এই ভিডিও বানানোর সময় পর্যন্ত বাংলাদেশের সেনা এবং পুলিশের বাধাদানের ফলে কট্টরপন্থীরা এখনও ওই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটা গুড়িয়ে দিতে পারেনি। কিন্তু রাতের অন্ধকারে কি ঘটবে সেটা এখনই পরিষ্কার নয়, এখনই স্পষ্ট নয়। অন্যদিকে মৃত্যুদণ্ডের আদেশের পর ভারতে থাকা শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার সারা বাংলাদেশ জুড়ে বন্ধের ডাক দিয়েছেন। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে তার বিরুদ্ধে এই যে বাংলাদেশের ইউনূস সরকারের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে যাতে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কালকে বন্ধে অংশ নেন, বাংলাদেশকে যাতে তারা অচল করে দেন। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে দুই দিক থেকে কিন্তু দুই পরিস্থিতির তৈরি হয়েছে। একদিকে বাংলাদেশের বেশ কিছু উগ্রপন্থী জনতা যেমন শেখ হাসিনার শেষ স্মৃতিচিহ্নটুকু যেমন ভেঙে দিতে, নিশ্চিহ্ন করে দিতে চাইছে, উল্টো দিকে কিন্তু শেখ হাসিনা কিংবা তার দল আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও পাল্টা একটা ব্যবস্থা নিতে চলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে যেটা সবথেকে বড় প্রশ্ন যে শেখ হাসিনাকে কি ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে? কিন্তু এর থেকেও যেটা বড় প্রশ্ন যে বাংলাদেশের ইউনূস সরকার, জামাতিরা, এইসব কট্টরপন্থী বাংলাদেশিরা শেখ হাসিনাকে কি আদৌ ফাঁসিতে ঝোলাতে পারবে? তো বন্ধুরা, এর উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকটা কথা বলেছেন। যদিও তিনি এই ব্যাপারে বেশি কথা বলেননি, কেননা ব্যাপারটা বিদেশ মন্ত্রকের ব্যাপার, দুই দেশের ব্যাপার। কিন্তু একজন প্রতিবেশী বাঙালি হিসেবে শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্ট, মানে জামাতিদের, মোল্লাদের কোর্ট সরাসরি ফাঁসিতে ঝোলানোর আদেশ দিয়ে দিয়েছে, এবং এই রায়ের পর যেভাবে সেই কোর্টে, মানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সবাই একেবারে হাততালি দিয়ে উঠেছে, তাতে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেই বক্তব্যটা কোথাও যেন বেশ যুক্তিসঙ্গত হয়ে গেছে। কেন সেটা যুক্তিসঙ্গত হয়ে গেছে সেই আলোচনায় বন্ধুরা আসবো। তবে এদিন সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, মানে বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার ফাঁসির আদেশের পর কিভাবে সবাই হাততালি দিয়ে উঠল, আর তার জবাবে শুভেন্দু অধিকারী বা কি বললেন, বন্ধুরা ছোট্ট করে দেখুন। For causing the killings at Ashulia of Sabar, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. Please. এসব জিনিস অনেক আমরা দেখেছি, এই পাকিস্তানের নির্দেশে এগুলো হয়েছে। ওটা অন্য দেশের বিষয়, কিন্তু এপার বাংলা ওপার বাংলা তো আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে। যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নিজামীর মতো হবে। আমি আজকে বলে দিলাম, আমার নাম করে আপনি রেকর্ড করে রাখুন। যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামীর মতো হবে। ডেজ আর নাম্বার, অপেক্ষা করুন। জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, আমি বিদেশ নিয়ে বলি না, যেহেতু
শেখ হাসিনা ওয়াজেদ উদার চেতা, উনি বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছেন। উনি প্রত্যেকটি যারা বাঙালি, সে হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, যারা স্বাধীনতা সংগ্রাম বলুন সংস্কৃতিকে বিকশিত করেছেন, মাস্টারদা সূর্য সেন হতে পারেন, অথবা অবনীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন, অথবা সত্যজিৎ রায়ের বাড়ি হতে পারে, প্রত্যেকটা জায়গায় তিনি এই যে অতীত ঐতিহ্য অবিভক্ত বাংলা, তাকে রক্ষা করার কাজ করে এসেছেন। স্বাভাবিকভাবে তাকে কেউ মৃত্যুদণ্ড দিলে একজন বাঙালি হিসেবে প্রতিক্রিয়া আমার হবেই রাজনীতির বাইরে, তাই আমি প্রতিক্রিয়া দিয়েছি। বাকি অন্য ইস্যুগুলো বলার জন্য দিল্লিতে ভারতীয় জনতা পার্টির এক্সটার্নাল অ্যাফেয়ার্স টিম রয়েছে, ভারত সরকারের পররাষ্ট্র দপ্তর রয়েছে। আমি আমার লিমিটেশন বুঝে কথা বলি, উত্তর দিই। আরে হিন্দি হিন্দি আরে ভাই না, উনি তো ভারতবর্ষে তোকে স্যাটিসফাইড করতে হবে। তা ভারতবর্ষে উনি বৈধভাবে আছেন, রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। ভারত এর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে। আপনার দলাই লামা, আমাদের বুদ্ধিস্টদের গুরুদেব দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত সবসময় আশ্রয় দেয়। আমি তাদের চালাতে বলছি যারা ভিসা নিয়ে এসেছেন আর ফিরে যাননি, বাংলাদেশি মুসলিম, আর যারা মমতা ব্যানার্জির দয়ায় কাঁটাতারের বেড়া না থাকার জন্য ঢুকে পড়েছেন, তাদের তাড়াতে বলছি। তাড়াতে তো এখন পারবো না, নাম কাটতে বলছি। আর ফেসবুকের দৌলতে লাভ জিহাদ করে এখানে এসে বিয়ে টিয়ে করে ফেলেছেন, বাবার নাম বদলে শ্বশুরের নামকে বাবার নাম করে ফেলেছেন, তাদেরকে আমি এসআইআর এ নাম কাটতে বলছি। আপনি মিশিয়ে ফেলছেন ভাই। আনসারুল বাংলার 7 শেখ আর আওয়ামী লীগের হাসিনা ওয়াজেদ দুটো এক নয়, দুটো এক নয়, দুটো এক হতে পারে না। এপিজে আব্দুল কালামের সঙ্গে আপনি অন্য কারোর তুলনা করতে পারেন না। কাজী মাসুম আক্তারের সঙ্গে আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর তুলনা করতে পারেন না। আছে, এক্সেপশন আছে। আক্তার আলীদের মতো মেরুদণ্ড সোজা করা লোকজন আছে, রোজিনা নাজিয়া ইলাহিদের মতো লড়াই করার মহিলারা আছে। সবাই মেরুদণ্ড বন্ধক দেয় না, সংখ্যাটা কম হলেও আছে। আমিও সকালবেলা অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত মুসলিম ছেলের গুড মর্নিং পাই। আবার ভোটের সময় তারা বলে, ডায়মন্ড হারবারে ভোট দিতে গেছিলাম দাদা, সবগুলোতে সেলো টেপ লাগানো, নোটাতেও দিতে পারলাম না, শুধু একটাই খোলা ছিল, ঘাসের উপর জোড়া ফুল। ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন। আমি ডায়মন্ড হারবার মডেলের বিরোধী, কেশপুর লাইনের বিরোধী। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই যে শেখ হাসিনার ফাঁসির আদেশ, সেটা কোথাও যেন বাংলাদেশিরা ঠিক করেই রেখেছিল। বাংলাদেশের ইউনূস সরকার কিংবা জামাতিরা যে আগেভাগেই এ নিয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছিল, সেটা কিন্তু এদিনের যে কোর্টের কথাবার্তা, সেই কথাবার্তাতেই আপনারা বুঝতে পারছেন। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও একটা কথা বললেন, আর সেই কথাটা হচ্ছে যে পুরো খেলাটাই, মানে শেখ হাসিনাকে যে ফাঁসির আদেশ, পুরো ব্যাপারটার পেছনেই কিন্তু পাকিস্তানের হাত রয়েছে, পাকিস্তানের নির্দেশ রয়েছে। কেননা পাকিস্তান কিন্তু বারবার বাংলাদেশে যারা রাজাকার, সেই রাজাকারদের দিয়ে ভারতের বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এর আগেও কিন্তু এ ধরনের ষড়যন্ত্র হয়েছে যাতে ভারত বিরোধী কাজ বাংলাদেশ থেকে করা যায়, কিন্তু সেই ষড়যন্ত্র কিছুদিনের জন্য, অল্প সময়ের জন্য সফল হলেও শেষমেশ ব্যর্থ হয়েছে। এরকমই একটি ষড়যন্ত্র করেছিল মাওলানা মতিউর রহমান নিজামী নামের এক রাজাকার। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই রাজাকার পাক হামলাদার বাহিনীকে সাহায্য করেছিল। তারপরেও বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পর 1975 সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যার পেছনে যারা ছক কষেছিল, তার পেছনে এই মৌলানার হাত ছিল।
এরপর 1977 সালে ঠিক এখনকার মতো করেই বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়, আর সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসা হয়। আর এই জিয়াউর রহমানই দেশ পলাতক মাওলানা মতিউর রহমান নিজামীকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসে। এরপর 2001 সালে গোলাম আজমের উত্তরসূরি হিসেবে নিজামী বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পান। একই বছর নিজামী বিএনপির সাথে 4 দলীয় ঐক্যজোট গঠন করেন এবং তার নির্বাচনী এলাকা পাবনা 1 থেকে প্রায় 58% ভোট পেয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর 2001 থেকে 2003 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের কৃষিমন্ত্রী হয়েছিলেন এবং 2003 থেকে 2006 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের শিল্পমন্ত্রীর দায়িত্ব পর্যন্ত পেয়ে যান। এরপর 2008 সালের সাধারণ নির্বাচনে পাবনা 1 আসন থেকে 4 দলীয় ঐক্যজোটের পক্ষে পুনরায় নির্বাচন করে আওয়ামী লীগের মোহাম্মদ শামসুল হকের কাছে তিনি পরাজিত হন। আর তারপরেই কিন্তু এই মৌলানার কপালে টিকটিকি পেচ্ছাপ করে দেয়, কেননা বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসেন আর এইসব রাজাকারদের বিরুদ্ধে তিনি প্রতিশোধ নিতে শুরু করেন। সেই প্রতিশোধ নিতেই কিন্তু তিনি প্রথমবার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাংলাদেশে গঠন করেন। আর সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালই কিন্তু আজকে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হলো। আর এই কারণেই এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মাওলানা মতিউর রহমান নিজামীর প্রসঙ্গটা টেনে আনলেন, কেননা আজকে যারা ওই ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছে তাদের অবস্থাও যে ভবিষ্যতে শেখ হাসিনা এই মাওলানা মতিউর রহমান নিজামীর মতোই করবে সেটা একেবারে এদিন শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে যে বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্ট শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে, তাতে ভারতের কি? কিন্তু বন্ধুরা, আপাতভাবে এই প্রশ্নটা খুব নিরীহ বলে মনে হলেও এর পেছনে কিন্তু বড় খেলা রয়েছে। আর সেই খেলাটা হলো পাকিস্তানের খেলা। পাকিস্তানকে ভেঙে যেদিন থেকে ভারত 2 টুকরো করেছে, বাংলাদেশের জন্ম দিয়েছে, সেদিন থেকেই কিন্তু পাকিস্তান একটা জিনিস ঠিক করে ফেলেছে যে তারা বেঁচে থাকুক বা না থাকুক, তারা খেতে পাক বা না পাক, কিন্তু এই হারের বদলা তারা নেবে। কিন্তু পাকিস্তানের যেটা মুশকিল হলো যে পাকিস্তান শত চেষ্টা করেও তার সেই বদলা নিতে পারছে না। এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তান বাংলাদেশে সেই 71-এর যুদ্ধের সময় যে রাজাকারেরা পাকিস্তানকে সাহায্য করেছিল তাদেরকে নতুন করে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করছে। আর সেটা বাংলাদেশের ভালোর জন্য নয়, ভারতের খারাপের জন্য। বাংলাদেশকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে যাতে নাশকতার ছক চালানো যায়, পশ্চিমবঙ্গের মতো রাজ্যকে যাতে অস্থির করে তোলা যায়, কিংবা পশ্চিমবঙ্গের মতো রাজ্যকে যাতে আলাদা দেশ হিসেবে তৈরি করা যায়, সেই চেষ্টা কিন্তু পাকিস্তান তলে তলে বাংলাদেশকে দিয়ে, বাংলাদেশের রাজাকারদের দিয়ে কিন্তু চেষ্টা চালাচ্ছে। একদিকে কাশ্মীরকে আলাদা করার চেষ্টা করছে, অন্যদিকে এই বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গকেও কিন্তু অস্থির করার একটা ষড়যন্ত্র পাকিস্তানের আইএসআইয়ের তরফে লাগাতার চেষ্টা চালানো হচ্ছে। আর সেই চেষ্টারই একটি পদক্ষেপ হলো শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়ে দেওয়া। কেননা শেখ হাসিনাকে যদি ফাঁসিতে ঝোলানো যায় তাহলে অনেক দিনই কিন্তু রাজাকাররা বাংলাদেশে রাজত্ব করতে পারবে আর পাকিস্তানের কিন্তু পোয়াবাড়া হবে। এরই মধ্যে কিন্তু দিল্লি ব্লাস্টের একটা লিঙ্ক বাংলাদেশের সঙ্গে ভারতীয় গোয়েন্দারা পেয়েছেন। আর সেই যে ফরিদাবাদ মডিউল, সেই মডেলে কিভাবে বাংলাদেশকে দিয়ে পাকিস্তান কাজ করিয়েছে, পাকিস্তানের জৈশ মোহাম্মদ নেটওয়ার্ক তৈরি করেছে, তার কিন্তু একটা তথ্য প্রমাণ ভারতীয় গোয়েন্দাদের হাতে চলে এসছে। আর সেই কারণেই বাংলাদেশ ভারতের উপরে চাপ বাড়াতে শেখ হাসিনাকে কিন্তু এদিন মৃত্যুদণ্ড দিয়ে বসে আছে। কেননা এই মৃত্যুদণ্ডের পরেই কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশ ফের হস্তান্তরের জন্য ভারতকে চিঠি লিখবে এবং ভারত যে সেই চিঠির কোনো জবাব দেবে না সেটা বাংলাদেশ ভালো মতোই জানে। এখন এই অবস্থায় দাঁড়িয়ে সেই যে ফরিদাবাদ মডিউল, সেই যে দিল্লিতে কার ব্লাস্ট, তার প্রতিশোধ নিতে যদি একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশকেও একটু শিক্ষা দিতে বাংলাদেশেও কয়েকটা ব্রাহ্মস তাক করে দিয়ে থাকে, তাহলে বাংলাদেশ অন্তত আন্তর্জাতিক স্তরে এটা বলতে পারবে যে যেহেতু শেখ হাসিনার বাংলাদেশ মৃত্যুদণ্ড দিয়েছে, বাংলাদেশের সেই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট ভারতে আশ্রিতা শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে চাইছে, তাই ভারত তার শক্তি দেখাচ্ছে, দাদাগিরি দেখাচ্ছে। অথচ ভারত তার যেটা দায়িত্ব সেটা করছে না, শেখ হাসিনাকে 2013 সালের বন্দি প্রত্যর্পণ চুক্তির অনুযায়ী ফেরত দিচ্ছে না। অর্থাৎ মোদ্দা কথায় আন্তর্জাতিক স্তরে ভারতের নাক কেটে পাকিস্তানকে সাহায্য করতে চাইছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে 2013 সালের যে বন্দি প্রত্যর্পণ চুক্তি, সেই চুক্তিতে এমন কি কিছু আছে যে বাংলাদেশ ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে কেড়ে নিতে পারে? তো বন্ধুরা,
কূটনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে 2013 সালের যে বন্দি প্রত্যার্পণ চুক্তি, সেই চুক্তিতে কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো বরং ভারত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে, উল্টে বাংলাদেশকে কিন্তু বাঁশ দিতে পারে। কেননা সেই বন্দি প্রত্যার্পণ চুক্তিতেই কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কিন্তু কোনো বন্দিকে কিংবা কোনো লোককে বাংলাদেশের সঙ্গে ভারত হস্তান্তর করবে না। পাশাপাশি সেই বন্দি প্রত্যার্পণ চুক্তিতে এটাও লেখা আছে যে ভারতের যদি মনে হয় যে যে ব্যক্তিকে ভারত বাংলাদেশের হাতে সমর্পণ করবে, ফিরিয়ে দেবে, তার বাংলাদেশে ঠিকঠাক বিচার হবে না, ঠিকঠাক বিচার পাওয়ার তার জায়গা থাকবে না, তাহলে কিন্তু ভারত মোটেও প্রত্যার্পণে বাধ্য থাকবে না। আর ঠিক এইখানেই যেটা প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে যেটা চলছে, ইউনূসের সরকার যেটা করছে, কিংবা পাকিস্তানের ষড়যন্ত্রে বাংলাদেশের সেই জামাতি কট্টরপন্থীরা শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলছে, সেটা যদি হয় তাহলে ভারত কেন বাংলাদেশকে শেখ হাসিনা ফেরত দেবে? আর এখানেই কোথাও যেন বাংলাদেশকে পাকিস্তানের পাশাপাশি একটা উচিত শিক্ষা দেওয়ার সময় হয়ে এসেছে বলে কিন্তু অনেকেই মনে করছেন, যেমনটা কিনা মনে করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।